আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের 14 নাম্বার লেকচার, এটা তাই তো? নিউটনিয়ান বলবিজ্ঞান 14 নাম্বার লেকচার। আমরা হয়তো আপনার 15 নাম্বার লেকচার করাবো। এই এই যে কপি কলেজ যেটা করবো আজকে, এটা 14-15 এইটা শেষ করে দেবো। আর একটা মাত্র টপিক আছে, ওইটা হচ্ছে আমরা 16 নাম্বার লেকচার দিয়ে এই অধ্যায়ের শেষ করে দেবো, এন্ড গেম। ওকে, পুরো এন্ড গেম করে দেবো 16 নাম্বার লেকচার দিয়ে। কত বড় চ্যাপ্টার, যাই হোক সমস্যা নেই। ওকে, এখন হচ্ছে আজকে আমাদের 14 নাম্বার লেকচার, আর 1 থেকে 13 পর্যন্ত লেকচার আপনাদের ইউটিউবে প্লেলিস্ট করা আছে। অবশ্যই আপনারা যারা নতুন তারা হচ্ছে দেখে নেবেন, কেমন? ওকে, চলো আমরা আজকে লেকচারটা শুরু করি। এই পর্যন্ত, এই যে 13টা লেকচার হয়েছে 1 থেকে 13 পর্যন্ত, কারো কি কোনো সমস্যা আছে এই 13টায়? না ভাইয়া। ওকে, সমস্যা। ওকে, সমস্যা নাই। আমরা হচ্ছে অধ্যায় শেষ করে তারপরে হচ্ছে রিভিশন ক্লাস ব্যবস্থা করব, সমস্যা নেই। রিভিশন ক্লাস দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ওকে, দেখো আজকে হচ্ছে আমরা আলোচনা করবো যে কপিকল। এখন কপিকল সবাই কি চিনো? কপিকল কি না চিনো? ভাইয়া, চিনি না। ঠিক আছে, আমি জাস্ট বলে দিচ্ছি। সামনের দিন তোমরা জাস্ট গুগলে সার্চ করবা, ঠিক আছে? এখন তোমরা কি কোনোদিন দেখছো যে ওই যে মাটি কাটা গাড়ি, বা ওই যে হচ্ছে অনেক উঁচুতে ওঠাই যে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলা, ওই উঁচু এরকম মাথা উঁচু দিকে চলে যায়, বা হচ্ছে, ঠিক আছে, আপনাদের এত কিছু বুঝতে হবে না, আমি জাস্ট বুঝাই দিচ্ছি আমার মতো করে, ঠিক আছে? এইদিকে দেখান, এই একটা গোল, ওকে, গোল চাকতি, একটা গোল চাকার মতো থাকে। এখন এইটা ধরেন একটা হচ্ছে জাস্ট একটা হচ্ছে তল, এই তলের সাথে এইটা বা মানে একটা বাধাই করা আছে। এখন এই দিকে একটা সুতো, এই দিকে একটা সুতো, এখানে একটা আমি ভর দিয়ে দিছি, এখানে হচ্ছে আমি লামিয়াকে বেঁধে দিছি। ওকে, এখন লামিয়ার ভর হচ্ছে 500 কেজি, বুঝছেন? এখন লামিয়ারে বেঁধে দিছি। এখন এই পাশ থেকে লামিয়ার বন্ধু টানতেছে এটারে, বুঝতে পারছেন? এই যে জিনিসটা, এই জিনিসটাকে বলা হয় কপিকল। বুঝতে পারছেন বাংলা ভাষা? জি ভাইয়া। মানে এই পাশ থেকে টেনে টেনে তুলতেছে, এইটা হচ্ছে কপিকল বলা হয়। এইটা আপনি জাস্ট কপিকল লিখে গুগলে সার্চ দেবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কেমন কি জিনিস। ওকে, দেখেন কপিকলের যাবতীয় সূত্র এবং কনসেপ্ট, এটা আপনাদের খুব মানে অনেক রাইটারের বইতে নাই, আবার অনেক রাইটারের বইতে আছে, মানে খুব একটা ঝামেলাপূর্ণ জিনিস, ঠিক আছে? এখন আমরা মূলত হচ্ছে আমি যে আমার নিজের বইয়ের এই যে স্লাইডটা হচ্ছে আমার নিজের বইয়ের, আর এখান থেকে আপনারা এখনো বুঝতে পারতেছেন না যে কি জিনিসটা আপনারা পাইতে চলেছেন। ওকে, দেখেন যে জিনিসগুলো আপনার মেন বইতেও নাই, সেই জিনিসটাও আমি এখানে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, ভাইয়া, এটা কি সিকিউতে আসবে? সিকিউতে গ নাম্বারে বা ঘ নাম্বারে চলে আসে অনেক সময়, আবার নাও আসে, মানে খুব পার্সেন্টেজ কম। এখন আপনাদের বেলা যে আসবে না এরকম বেলা বলা কঠিন, বুঝছেন? ওকে, দেখো আমরা আগে কি কনসেপ্ট শিখে আসলাম বলো তো? হেলানো তল, তাই না? জি ওই ভাইয়া। হেলানো তলের সাথে এইটা হচ্ছে 90 to 100% মিল আছে, এই জন্য ওই কনসেপ্টের পরে এই কনসেপ্ট করানো আমার। ওকে, দেখো যে কপিকলের ম্যাথের যাবতীয় সূত্র এবং কনসেপ্ট আমরা এখানে আলোচনা করব। এখানে আমরা 5টা থেকে 7টা বা 8টা 9টা কেস পর্যন্ত যাইতে পারে, যে কয়টা কেস দিব আমরা। এবং আজকে আমরা আলোচনা করবো হচ্ছে তিনটা কেস। ওকে, জাস্ট তিনটা কেস আলোচনা করব। চলো, ফার্স্ট কেস, সেটা হচ্ছে আমরা এখানে ফার্স্ট কেস হচ্ছে ভর M2টা বড় হবে, M1 ছোট হবে। কথা ক্লিয়ার? মানে যে দুইটা আমি ভর ঝুলাবো, একটা কপিকল, সেই কপিকলে আমি দুইটা ভর ঝুলাবো, M2টা বড় হবে, সাপোজ M2 হচ্ছে 100 কেজি, আর এই M1টা হবে 80 কেজি। কথা ক্লিয়ার কি আমার? জি ভাইয়া। ওকে, সেই কপিকলটা হচ্ছে এইটা। ওকে, এই হচ্ছে সেই কপিকল। এই যে দেখো, এই পাশে একটা বস্তু ঝুলাই দিছি M2, এই পাশে আরেকটা বস্তু ঝুলাই দিছি কি, এটা M1। ওকে, এইবার আর এই যে এইটা, এইটা হচ্ছে দড়ি বা সুতা যেটাই বলো না কেন, ঠিক আছে? এইটা দড়ি বা সুতা যেটাই বলো না কেন সেটা। এইবার একটা জিনিস খেয়াল করো, সবার প্রথমে দেখো, এই যদি একটা বস্তু হয়, তাহলে বলো তো বস্তুর ওজন কোন দিকে কাজ করে? নিচের দিকে। খাড়া নিচের দিকে। অবশ্যই খাড়া কথাটা বলবা, কারণ হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, একদম মানে 90 ডিগ্রি না, মানে একেবারে নিচের দিকে, মানে ওর ভর কেন্দ্র থেকে একদম নিচের দিকে হয়ে যাবে, এই জন্য ওকে খাড়া নিচের দিকে। তাহলে M2 ভরের জন্য তার ওজন কি হবে বলো তো? W = mg, তাই না?
এখন mg এর জায়গায় আমরা কি লিখতে পারি? অবশ্যই m2 ব্যবহার করব না, তাহলে আমরা কি লিখতে পারি? m2g, ওজনটা m2g নিচের দিকে ক্রিয়া করবে, এই যে m2g। ক্লিয়ার? বুঝতে পারছেন? রেসপন্স করতে হবে। হ্যালো, জি ভাইয়া। ওকে। রেসপন্স না করলে মনোযোগ থাকবে না আপনাদের। ওকে, এইগুলো কথা। এখন আর সুতা একটা টান খাচ্ছে না যখন আমি আপনারা একটা সুতা যদি থাকে আশেপাশে, তাহলে একটা কলমে আর একটা কলম বেঁধে দেন, তাহলে দেখবেন যে একটা সুতা দিয়ে আর একটা সুতা টান খাচ্ছে না। তাহলে অবশ্যই টান বলটা কিসের উপর কাজ করতেছে? সুতার উপর। এবং কোন দিকে? ওজনের বিপরীত দিকে। ভালো করে বোঝুন, ওজনের বিপরীত দিকে। ওজনের বিপরীত দিকে কোন দিকে বলেন তো? ওজন গেছে নিচের দিকে, তাহলে তার বিপরীত দিকে এইটা না? উপরের দিকে। হ্যাঁ, উপরের দিকে। এইটা হচ্ছে আমার সে টান বল। কথা ক্লিয়ার? ওকে, এবার এই জায়গায় টান বল। এবার দেখো এখানে যা আলোচনা করলাম সেম টু সেম জিনিস এখানে। m1 ভরের একটা বস্তু টাঙা দিছি, এখন এর ওজন কোন দিকে কাজ করবে? অবশ্যই সরাসরি খাড়া নিচের দিকে, এই যে। তাহলে যেহেতু m1 ব্যবহার করতেছি, সুতরাং এখানে ওজনের ক্ষেত্রেও m1 ব্যবহার করলাম। m1g, এটা কিন্তু w এর মান। বুঝতে পারছো? ওকে, মানে ওজনের মান আর কি। এইবার তাহলে টান বল কিন্তু সমান। বলো তো কেন টান বল সমান? কারণ দেখো, যেদিকে ওজন ক্রিয়া করে তার বিপরীত দিকে ক্রিয়া করে টান বল। ভালো কথা। এখন তোমার যেহেতু সুতা একটাই, একটা কথা মনে রাখবা যে যদি একটা সুতা থাকে, এই সুতাটা কি একটা না নাকি দুইটা বলো তো? একটা। একটা। তোমার জন্য কয়ে না যে ভাইয়া এইটারটা সুতা এইটারটা সুতা, না, এইটা এই পাশটা রাউন্ড হয়ে আছে এর ভিতর দিয়ে, বুঝছো? একটা দিয়ে আরেকটা ঝুলা রাখছি। ওকে, তাহলে মনে রাখবা যে সুতা যদি একটা হয় তাহলে কি হবে? টান বল সমান হবে। টান বল সমান হবে মানে এ বস্তু মানে যে কয়টা বস্তু ঝুলাবা প্রত্যেকটা বস্তুর জন্য টান বল সমান হবে। বুঝতে পারছো? ভাইয়া ভরের পার্থক্য হলো, তাহলে টান বলের পার্থক্য হবে না? না, হবে না, কোনোভাবে হবে না। এখানেও যা এখানেও তা। তুমি একটা সুতো টান দাও তো, তুই ওই সামনে যে পরিমাণে টান লাগবে ওই মানে মাথায় সেই পরিমাণ টান লাগবে। কোনো জায়গায় কি এরকম থাকবে না যে এক জায়গায় 10 নিউটন বল টান লাগতেছে, অন্য জায়গায় 20 নিউটন বল টান লাগতেছে? না, কখনোই না। বুঝছো? ওকে, তাহলে এটাও গেল। টিটা বুঝলাম যে টিটা কি করছে। এইবার একটা জিনিস বোঝো যে ত্বরণটা, ঠিক আছে, কে কোন দিকে জানো যে ত্বরণ কোন দিকে যায়? সরণ যেদিকে যায় ত্বরণও সেদিকে যায়। এটা জানো কি তোমরা? হ্যালো, তোমার জি ভাইয়া। সরণ যেদিকে যাচ্ছে ত্বরণও সেদিকে যাচ্ছে। এখন m2 এর সরণ কোন দিকে হচ্ছে বলো তো? নিচের দিকে। নিচের দিকে। তাহলে ত্বরণ কোন দিকে যাবে? নিচের দিকে। নিচের দিকে। m2 এর ত্বরণ এর তোমার হচ্ছে সরণ কোন দিকে হবে বলো তো? ভাইয়া এটাও তো নিচের না দিকে না হওয়ার কথা না না? না না, এই ভালো কারণ করে এটা বোঝেন। তো নিচের দিকে ঠিক আছে ঠিক আছে টানতেছে। ঠিক আছে, এখানে লামিয়ারে ঝুলাই দিছি, ঠিক আছে, আর এখানে লামিয়ার বান্ধবী টানতেছে। ওকে, এখন লামিয়ার কেজি হচ্ছে 1000 কেজি। ওকে, তাহলে বোঝো কি অবস্থা। আর এর বান্ধবীর ওজন হচ্ছে 500 কেজি। এখন বলেন ওর বান্ধবীকে টানতে পারবে নাকি লামিয়া তো নিচের দিকে যাবেই, ওর বান্ধবীরে উড়ে নিয়ে চলে যাবে? বলেন। বান্ধবী ঘুরে নিয়ে চলে যাবে। অবশ্যই উড়ায় নিয়ে চলে যাবে। লামিয়া বুঝতে পারছেন কথাটা? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ, এইটাই যে কোনটা, অবশ্যই শর্তটা খেয়াল করবেন। উদ্দীপকে কিন্তু এই রকম দেয়া থাকবে না, উদ্দীপকে 100 দেয়া থাকবে, 50 দেয়া থাকবে, আপনাকে বুঝে নিতে হবে। ঠিক আছে? ও চিত্র দেওয়া থাকবে না, কথায় অনেক লেখা সময় থাকবে অনেক সময় উদ্দীপক। থাকতেও পারে চিত্র, নাও দিয়ে থাকতে পারে। চিত্র এঁকে নেবেন, সমস্যা কি? আপনি প্র্যাকটিস করলে বুঝতে পারবেন, প্র্যাকটিস ছাড়া বুঝতে পারবেন না। ওকে, তাহলে গেল। এইবার তাহলে এর ত্বরণ, এর সরণ কোন দিকে? উপরের দিকে না? এ টান দিচ্ছে, এইভাবে টান দিচ্ছে যে তুইও চলে আয় আমার সাথে, টান দিচ্ছে। তাহলে ও সরণ উপরের দিকে। তো উপরের দিকে যদি হয় তাহলে ত্বরণও উপরের দিকে। কথাটা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, দেখো ওজন বেশি হলে টান কম হবে। দেখো ওজন এই আল্লাহর বান্দার বেশি না? জি ভাইয়া। এর কিন্তু অবশ্যই টান কম, এর টান কম। এবার তুমি বলবা যে ভাইয়া একটু হ্যাঁ, আগে আমার বললেন। ভরের কারণেই তো হ্যাঁ নিচে চলে আসবে। হ্যাঁ, এইবার একটু বলবা যে ভাইয়া একটু আগে যে বললেন যে এই দুইটি সমান, এই সমান আর সেই সমান এক না, ঠিক আছে?
এখানে না ওইটা সূত্রের তো ক্ষেত্রে টান সমান। বল আর হ্যাঁ এটা তো টান। হ্যাঁ ওইটাই, ওজন বেশি হলে টান কম হবে, ওজন কম হলে টান বেশি হবে। কারণ কি দেখো, এর ওজন বেশি তাই না, এর ওজন বেশি 1000 কেজি সাপোজ, তাহলে এর টান কম দিচ্ছে বাট এর টান অনুভূত বেশি অনুভব করতেছ না, কারণ কি এর ভর কম, এই জন্য। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। একদম ঠাড়া মুখস্থ রাখবে, তাহলেই হচ্ছে। যেদিকে ভর বেশি সেই দিকে ঝুলে থাকবে। এখন আপনি বলবেন যে ভাইয়া কোন দিকে ঝুলে থাকবে, আপনি তো এরকমও চিত্র আঁকাতে পারতেন, এরকম দিয়ে ধরেন এরকম দিলাম, এরকম দিলাম, দিয়ে এখানে দিতেন হচ্ছে আপনি এই যে M2টা, আর এই নিচের দিকে দিতেন হচ্ছে M1টা। কোনো সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না। বাট আমরা তো প্র্যাকটিক্যালে করতে পারতেছি না, আমরা তো আইকে আইকে এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে M2 বড় এই জন্য নিচের দিকে চলে গেছে, আর M2 ছোট বলে উপরের দিকে যাচ্ছে। বুঝছেন? জি ভাইয়া। এই জন্য বলে দিছি যেদিকে ভর বেশি হবে সেদিকে ঝুলে থাকবে, এই যে ঝুলে আছে, এই হচ্ছে কথা। ওকে, এইবার চলো আমরা একটু এই পাশে হচ্ছে ইটা দেখি। হচ্ছে কেস ওয়ান হচ্ছে শর্ত আমার M2 বড় হচ্ছে আর M1 ছোট হচ্ছে, এটা আমরা এখন দেখে আসলাম। এবার দেখো, আমরা জানি কার্যকরী বল নির্ণয় সূত্র কি। কার্যকরী বল মানে কি? কার্যকরী বলকে কি দ্বারা প্রকাশ করা হয় বলো তো? এফ দিয়ে। এফ দিয়ে। এখন এফ এর সূত্র কি বলো তো? এফ ইকুয়াল টু এম এ। এম এ। এই দেখো, তাহলে কার্যকরী বল মানে কি? ভর আর ত্বরণের গুণফল। এই দেখো, ভর আর ত্বরণের গুণফল। ওকে, ক্লিয়ার? এখন তাহলে এখানে দুইটা ভর আছে না, M2 জি একটা, ভাইয়া, M1 তাহলে একটা। কি সূত্র দুইটা হবে? না না, একটা হবে। আমরা সমীকরণ দিয়ে দুইটা যোগ বিয়োগ করে দেবো, কাম শেষ। দেখেন তাহলে M2 ভরের জন্য আমরা কার্যকরী বল F বের করব, মানে M2 এর জন্য F এর মানটা কত, F1 এর জন্য F এর মান কত। ক্লিয়ার? এইটা এইটা এই দুই লাইন বুঝাইছি যে M2 ভরের জন্য কার্যকরী বল, এই যে কার্যকরী বলটা, তাহলে ভর ইনটু ত্বরণ। এই দেখেন, তাহলে সমান সমানের আগে এই যে সমান সমান, সেই সমান সমান হচ্ছে এইটা। ওকে, আর এই যে ভর M2 এর জন্য, সেই জন্য M2 দিয়েছি। কথা ক্লিয়ার? এবং ত্বরণ, এই ত্বরণ কোন দিকে গেল এটা ম্যাটার না, ত্বরণ কি এ না, এখানে আবার যেন জি দিয়ে রাখেন না। জি ভাইয়া, কিন্তু মাইনাস টি কেন হইছে এই যে এই ঠিক পাশে? আছে ঠিক আছে, আমি তো বললাম যে আজ পর্যন্ত যা যা শিখে আসছেন সেইগুলো অ্যাপ্লাই করব। রকেটের কথা চিন্তা করেন তো, জাস্ট রকেট, মনে আছে? এই একটা 2 জি কেজির ভাইয়া মনে আছে। 2 কেজির বিএফ, উপরে একটা বল, নিচে একটা বল। এই লব্ধি মানে লব্ধি বল হ্যাঁ কত হবে? ফারিয়া রিভা। হ্যাঁ, লব্ধি বল কত হবে বলো? লব্ধি বল যদি এই পাশে একটা হচ্ছে 10 নিউটন বল থাকে, এই পাশে হচ্ছে 20 নিউটন বল থাকে, তাহলে লব্ধি বল কত হবে বলো? 20 মাইনাস 10 কত হয়? 10। 10 হবে। সেম টু সেম কাহিনী এখানে করেন। এই যে এইটুকু বিবেচনা করেন, জাস্ট এইটুকু। এই যে এই সেই ভর, উপরে একটা বল, নিচে একটা বল। তাহলে আমরা যখন যদি কার্যকর বল মানে হচ্ছে আমরা নিটটা বের করতেছি, এফ নিট, মনে মনে ধরে নিছি এফ নিট। ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। দেখেন তাহলে এইবার দেখেন, তাহলে আমরা বলেন তো এইটা বড় নাকি এইটা বড়? M2G বড়। ইয়েস, M2G বড়। কি করে বুঝলেন? কারণ যদি টি বড় হতো তাহলে ও উপরের দিকে যাইতো, কিন্তু অবশ্যই M2G বড়, এই জন্য নিচের দিকে যাচ্ছে। কথা ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? এরা তো রেসপন্স করে না। রেসপন্স করতে হবে বা বোন, সবাই রেসপন্স করতে হবে। ছেলেরা তো ক্লাস করে না, আপনারা করেন, আপনারা এদের রেসপন্স করতে হবে। রেসপন্স না করলে মনোযোগ থাকবে না। ওকে, দেখেন তাহলে M2G বড়। এইবার তাহলে আমরা M2G থেকে টিটা মাইনাস করলাম। এইবার বুঝছেন যে কেন মাইনাস করলাম? জি ভাইয়া বুঝতে পারছি Okay. এবার। এইটা হচ্ছে এইটা, আর এইটি হচ্ছে এইটি। কথা ক্লিয়ার? গেল। এবার তাহলে 1 নম্বর সমীকরণ গেল। এবার 2 নম্বরে সেম টু সেম কাহিনী, M1 ভরের জন্য। এইবার আমরা এইটুকু বিবেচনা করব, এইটুকুর জন্য। এখন এইটুকুর জন্য বলেন তো M1G বড় নাকি টি বড়? টি বড়। অবশ্যই টি বড়, কারণ ও উপরের দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? এই যে আমরা কেন এই যে হেলানো তলের দিকে শিখে আসলাম না, যে কোন দিকে যাচ্ছে সেটা খেয়াল রাখবো। জি ভাইয়া। ওকে, তাহলে এবার দেখেন M1 ভরের জন্য, তাহলে এবার টি বড়, তাহলে টি থেকে আমরা মাইনাস করব। টি মাইনাস mg1 ইকুয়াল টু ওই যে এবার সমান সমান লিখলাম,
M1টা ব্যবহার করতেছি, এই জন্য M1 আর এ তা এ। বুঝতে পারছেন সবাই? আসলে জি ভাইয়া, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ বলেন। উদ্দীপকে কি এগুলোর মান দেওয়া থাকবে অবশ্যই। নাকি আবার অনেক সময় থাকে না না যে না 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 একটা অন্য একটা মান দেওয়া থাকে, বের করে নিতে হয়? না 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 না, এসব থাকবে না। ভর থাকবে, ত্বরণ জানেন, টান বল দেওয়া থাকবে, হয়ে গেল কাহিনী। তাহলে এইটার এইটুকুর মান কি বলেন তো আসলে? আমি এইটুকু দ্বারা কিন্তু আসলে এফ কে নির্দেশ করতেছি, ওকে? ইকুয়াল টু কি এইটুকু দ্বারা কি এম এ, মানে এই যে সূত্রটুকু আমি এইটুকু বসালাম, এইটুকু বসালাম, এইটা কি বলেন তো? এফ ইকুয়াল টু এম এর সূত্র। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। এইবার দুইটা সমীকরণ পাইছেন, একটা না দুইটা, দুইটারে যোগ করে দেন। তাহলে যোগ করলে কি হয় বলেন তো? সাপোজ এখানে যোগ করেন, এখানে প্লাস দিলেন, ওকে? দাঁড়ান আমি আরো দেখা দিচ্ছি। এখানে আপনি প্লাস করতেছেন, তাহলে এইটি আর এইটি কাটা যাবে না প্লাস মাইনাসে? জি ভাইয়া। এখন অনেক আল্লাহর বান্দা এইটি আর এইটি কেটে দেবে। তা আল্লাহর বান্দা আমাকে বলবে যে ভাইয়া এই দেখেন এখানে এম আছে জি আছে, এখানে এম আছে জি আছে, আরে আল্লাহ তা ওর পাশে কি আছে এটা না, তো ওটা দেখবেন। তো ওই যে M1 M2 আছে। হ্যাঁ, এই জন্য আমরা এটা কাটতে পারবো না। না, অনেকে কাটছে, জীবনে আমিও কাটছি, এই জন্য আমি জানি। যাই হোক, গেল। এই জন্য তাহলে এইটা এটা কাটা, যদি আমি যোগ করি তাহলে কি পড়ে থাকে? M2 জি মাইনাস, প্লাস করতেছি বাট এটার আগে তো মাইনাস রয়েছে, এই জন্য মাইনাস দিলাম। M1 জি ইকুয়াল টু এইটা প্লাস এইটা না, M2 এ প্লাস M1 জি ভাইয়া। এইটুকু বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। এই দেখেন সেই লাইনটা, এই যে এখানে লিখে দিয়েছি, এইটা ওই যা লিখে দিলাম আমি সেইটাই, যে সমীকরণ দুইটাকে যোগ করেছি, করলে এই যে M2 জি মাইনাস M1 জি ইকুয়াল টু M2 এ প্লাস M1 এ, এই গেল। জাস্ট আপনি যোগ করেছেন। এইবার এখান থেকে কি কমন যাচ্ছে দেখেন তো? জি কমন যাচ্ছে, দুইটার মধ্যে জি রয়েছে না? এই এই পাশ থেকে জি, ওই পাশ থেকে এ। এ, এই যে এইটুকু থেকে এ কমন যাচ্ছে, এই দেখেন এ, আর এখান থেকে এইটুকু থেকে যাচ্ছে জি, সেজন্য জি কমন রাখছি। কমন নিয়ে বোঝেন তো? যারা বোঝেন না তাদের বলে দিই যে একই জিনিস যাদের মধ্যে আছে ওইটারে বের করে নিয়ে আসলাম, এইটা হচ্ছে কমন আর কি, কমন পাবলিক, যা সবার মধ্যে আছে। গেল। এইবার তাহলে এইবার আমি যদি এর মান বের করতে চাই, এই পাশে এইটুকু গুণ অবস্থায় আছে না এর সাথে? জি ভাইয়া। তাহলে ওই পাশে যদি এই পাশে নিচে দিয়ে দিই তাহলে ভাগ হয়ে যাবে না টোটালটার নিচেই? জি। তাহলে এইবার দেখেন দিয়ে দিলাম, তাহলে এ ইকুয়াল টু এই যে এ ইকুয়াল টু এইটা এই পাশে এসে ভাগ হয়ে গেল, আর এই যে টোটাল একটা সূত্রে চলে আসলো, এইটা হচ্ছে এ নির্ণয় সূত্র। এখন বলেন তো যে এটা কি ত্বরণ? হ্যাঁ, ত্বরণই তো বের হ্যাঁ করতে ভাইয়া, বলবে। তাহলে চোখে হ্যাঁ, খুঁজে ত্বরণ। না, অনেকে আবার অন্য কিছু মনে করতে পারে, সমস্যা নেই, ওকে। এইবার এই যে এর মান পাইছি না, আমার মেন টার্গেট হচ্ছে এই ক্ষেত্রে এই এই যে টানা হিসরার মানে এই যে কপি কলের ক্ষেত্রে টি বের করতে বলবে, নয়তো এ বের করতে বলবে। বুঝতে পারছেন? হয় এই ত্বরণ। তো কাটাকাটি হয়েই গেল। আরে বাবা পরের ক্ষেত্রে আসেন, পরের ক্ষেত্রে কাটাকাটি করছি, ও তো আমি যোগ করছি বলে, দুইটা সমীকরণ যোগ করছি বলে এইটা, বুঝছেন? আরে বাবা আপনারা ওই যে বাচ্চাকালে ক্লাস 7 8-এ শিখে আসছিলেন না যে এক্স এর মান বের করে এক্স এর মান আরেকটা সমীকরণে বসে ওয়াই এর মান বের হয়? জি ভাইয়া, এই তো, 9-10-এও ছিল। হ্যাঁ, এই যে আপনি এর মান বের করলেন, সাপোজ এটা হচ্ছে এক্স, সাপোজ। তাহলে এইবার ওয়াই এর মান কি করব? তাহলে ওয়াই এর মান বের করতে গেলে যে কোনো একটা সমীকরণে বসাই দেবো, এই যে এর মান এখানে এখানে বসাই দেন যে কোনো একটা সমীকরণে। চলুন 2 নম্বরে বসাই দিই। এর ক্যালকুলেশনটা একটু বড়, এই জন্য আমি দিইনি, দরকার নাই। ঠাড়াই এইটা মুখস্থ রাখবেন, এইটা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে যে টি পারছি। ইকুয়াল টু আপনি যখন হচ্ছে এ ইকুয়াল টু এইটা পাচ্ছেন, তখন টি ইকুয়াল টু অবশ্যই এইটা। আর এখানে এই দুইটার ক্ষেত্রে শর্ত অবশ্যই কি? M2 বড় M1 থেকে। পরীক্ষায় যদি ভাইয়া, এরকম একটা কথা বলেন তো, বলেন। বইয়ে কি অন্য কিছু দিয়ে প্রকাশ করা আছে? কিসে? যে ধরেন আপনার বইয়ের সূত্রগুলো মুখস্থ করে আমি পরীক্ষার খাতায় লিখলাম, হুম এখন বোর্ড যে বইটা পড়াচ্ছে কলেজে, হুম। ওই বইয়ে অন্য কিছু দিয়ে প্রকাশ করা, তো তখন কি কেটে দিবে? না 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 না, কাটবে না, কোনোভাবে কাটবে না। স্যাররা দেখবে যে প্রসেসিং ঠিক আছে কিনা, কোনোভাবে কাটবে না, কোনোভাবেই কাটবে না। আর এইগুলো তো এই আমি কি বানাচ্ছি নতুন করে? না, আমি বানাচ্ছি না, আমি এই দেখো, আমি যদি এখানে এই সূত্রের পরিবর্তে এইটা লিখতাম, টি ইকুয়াল টু 2m1 ইন্টু জি ডিভাইডেড বাই M1 প্লাস M2
টু, বলো তো ভুল আছে কিনা এইটা আর এই সূত্রটা, ভুল আছে কিনা আমাকে বলো তো। না ভুল নাই, উল্টা পাল্টা লিখছেন শুধু। উল্টো পাল্টা, বাট তুমি মান বসাও ভাইয়া accurate আসবে না। আপনি এটা একটু ডিস্টার্ব করতেছেন, আরেকবার বলবেন? মানে আমি বললাম যে ও বললো যে ভাই আপনার বই অনুযায়ী পড়লে কি হচ্ছে স্যাররা কাটবে বা এরকম কিছু। তা আমি বললাম যে দেখেন আমি একটা সূত্রটা কিন্তু ঘুরায় লিখছি, এই যে এই সূত্রটাকেই আমি এইভাবে ফরম্যাট করলাম, এই যে এই নতুন করে এইটা ওকে। তা দেখেন তো এইটা আর এই সূত্রটা সেম কিনা, জি ভাইয়া। কোনো তফাৎ নাই। হ্যাঁ আমি উল্টো পাল্টা করছি, বাট আপনি মান বসান একদম অ্যাকুরেট উত্তর আসবে, বুঝছেন, অবশ্যই অ্যাকুরেট উত্তর আসবে। এই জি হচ্ছে উপরের সাথে গুণ হবে, আর এম ওই প্লাসের ক্ষেত্রে আগে পিছে করায় কোনো ব্যাপার না, আর M1 M2 আগে পিছে করা কোনো ব্যাপার না, হয়ে গেল। জিনিসটা হচ্ছে এরকম, তাছাড়া কিছু না, ওই সব জায়গায় সেম সূত্র। হ্যাঁ কিছু কিছু জায়গায় হচ্ছে আপনার ওই একটুই থাকে, কিন্তু আমি যেভাবে বোঝাই দিয়েছি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, কারণ আমি তো পরীক্ষা দিয়ে আসছি তাই না, আমি এইভাবেই তো শিখছিলাম, এই আর কি। ওকে, তাহলে আমরা ফর্মুলা মেন পালাম কি বলেন তো, বস্তুদ্বয়ের ত্বরণ বা সিস্টেমের ত্বরণ। আপনার যদি বলে যে এই টোটাল সিস্টেমের ত্বরণ কত, তখন আপনি এ নির্ণয় করবেন না, এ জি ভাইয়া। এও সমান এও সমান, আপনার জন্য আবার প্লাস মাইনাস ভাবতে যায়েন না, ঠিক আছে, চিহ্নের কোনো খেলা নেই, ওকে, চিহ্নের কোনো খেলা নেই। টি যেহেতু সমান এ ও সমান। হ্যাঁ এখানে টি আর এ সমান মনে রাখবেন, ওকে। যে কোনো একটা নির্ণয় করলে আরেকটা অটোমেটিকভাবে বেড়ে যাবে, ওকে। তাহলে বস্তুদ্বয়ের ত্বরণ মানে যে কোনো একটা বলতে পারে যে M1 এর ক্ষেত্রে ত্বরণ কত, এ কত, সে যা সূত্র ওই M2 ক্ষেত্রে যে ত্বরণ এটাও সেম সূত্র। আবার যেন পরীক্ষার হা করে বসে থাকেন না যে আল্লাহ কি পড়লো, অবশ্য পরীক্ষা তো আসবেই না, তারপরেও চলে যদি আসে তখন, কারণ কলেজের স্যার তো দিয়ে দিতে পারে তাই না। তাহলে বস্তুদ্বয়ের ত্বরণ বা সিস্টেমের ত্বরণ এই যে এটা, এই যে এখান থেকে লিখে দিছি আমি, ওকে। আর শর্তটা কি, শর্তটা অবশ্যই হচ্ছে M2 বড় আর M1 ছোট, আর বস্তুদ্বয়ের সুতার টানটা টি, বস্তুদ্বয়ের অবশ্যই বস্তুদ্বয়ের M1 এর ক্ষেত্রে হোক বা M2 এর ক্ষেত্রে হোক, যেটারই হোক না কেন, এই যে এটা, ঠিক আছে, সবাই বুঝতে পারছেন। জি ভাইয়া। এই যে লাস্টে যেটা বের করলাম আর কি, তাছাড়া কিছু না। ওকে চলেন নিচের দিকে চলে যাই। সহজ মনে হচ্ছে নাকি কঠিন বলেন তো, চিত্রগুলো কি সহজ করে বুঝাই দিছে না একটা, এই যে আগের যে লেকচারগুলো আমার কয়ে আসছে তার কাছে এই চিত্রগুলো পানি পানি মনে হবে না, জি ভাইয়া। কিন্তু আপনি হচ্ছে বইয়ের চিত্রগুলো দেখতে চান তো পুরো একদম, ভাইয়া অনেক হার্ড করে। ওরা মানে এত পরিমাণে হার্ড করছে মানে কি বলবো। আর আমার চিত্রের কালারগুলো দেখবেন আপনার মানে পড়তে ইচ্ছা করবে, এই বইটা আপনার পড়তে ইচ্ছা করবে, অন্য বইগুলো পড়তে ইচ্ছা করে না, এটা পড়তে ইচ্ছা করবে ইনশাল্লাহ। ওকে কেস টুতে আসি। কেস টুর ক্ষেত্রেও সেম টু সেম। এখন এখন আমার লামিয়া বোন বলবে আরে ভাইয়া তাহলে আবার আপনি কেস টু বানাইছেন কেন, কেস ওয়ানই বানাই দিতেন, তাই না লামিয়া? ভাইয়া কিছু তো চেঞ্জ আছে, নাইলে তা পরে তো কি আর অবশ্যই দিতেন চেঞ্জ আছে, দুইটা। চিত্র চেঞ্জ আছে না, চিত্র দেখেন তো হ্যাঁ আগেরটা আমি এটা। ওই যে ওই কেসের পরে এখন বুঝতে পারছি, অবশ্যই কিছু চেঞ্জ হুম থাকে, নাইলে দুইটা কেস দিতেন না। হ্যাঁ এইটাই, ওকে। তাহলে এবার দেখো যে আমরা জানি কার্যকরী বলে একদম সেম টু সেম কাহিনী, ঠিক আছে, আমি আগে চিত্রটা বুঝাইনি, ওকে। এখন এখানে ধরেন আমাদের ঐশী আপু আপনাকে ধরে রাখছে, ঐশী বানানে এটা বোন, জি ভাইয়া। যাক পারছি না, আমার চাচাতো বোনের নাম ঐশী, এই জন্য ওর নাম থেকে আপনার নামটা পারছি আর কি, যাই হোক। আর আমাদের এইটা হচ্ছে লামি, ঘুমের অস্বীকার। না আমি দীর্ঘ দিয়ে দেবো দীর্ঘ। এখন দেখেন এইটা হচ্ছে আমাদের ঐশাপু, ঐশাপু আছে, আর এখানে হচ্ছে প্রত্যেকবার তো লামিয়ারে দিচ্ছি, এইবার হচ্ছে চলো আমরা হচ্ছে জান্নাত রে দিই। জান্নাত আছে, বোন আছেন? হ্যাঁ ভাইয়া। ওকে, এখানে হচ্ছে আমাদের জান্নাত আপু, জান্নাত আপু। এখন কি করছে, জান্নাত আপু পড়ে যাচ্ছে আর আমাদের কি করতেছে, ঐশাপু টানতেছে, পড়িস না বোন পড়িস না, ওকে ক্লিয়ার, বুঝতে পারছেন? পাহাড় থেকে একজন পড়ে যাচ্ছে আর একজন টানতেছে, এই যে এই সুতো দিয়ে। বুঝতে পারছি। চিত্রগুলো এইভাবে মুখস্থ রাখবেন, এইভাবে মনে রাখবেন, এই যে সূত্র এই সুতো দিয়ে এইভাবে টানতেছে, গেল। তাহলে এইবার একটা জিনিস মনে করো, এইটা একটা তল না এটা, জি ভাইয়া। তাহলে একটা যদি তলের উপরে বস্তু রাখি
আগেরটা কিন্তু তলের উপর রাখতেছিলাম না, ভালো করে দেখে আসো। হ্যাঁ, আগেরটা, তলের নিচে ছিল ওইটা। হ্যাঁ এটা তল ফল না, এটা কোনো তল না, এমনি ঝুলন্ত অবস্থায় আছে। ঝুলন্ত অবস্থা আছে। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু আমি এটা তলে রাখতেছি, তাহলে তলে রাখলে অবশ্যই ওই যে হেলানো মানে হেলানো তলের কনসেপ্টটাই লাগাও, যে নিচের দিকে আমার কি কাজ করে বলো তো? ওজন কাজ ওজন করে। কাজ করে। আর ওজনের বিপরীত দিকে কি করে? নিউটনের থার্ড ল, প্রতিক্রিয়া বল। দ্বিতীয় বল। এটাও কোনো জায়গায় লাগবে না, তারপরেও আমরা কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য। এইবার এই যে একটা বস্তু, এই বস্তুটা কিন্তু অবশ্যই এই তলের সাথে লাগানো, ঠিক আছে, তলের সাথে আবার যেন বাইরে বেরো করে দিও না, যে এত দূরে, এত দূরে কিন্তু না, তলের সাথে ওইটাও লাগানো, ঠিক আছে। তাহলে এও একটা তল না? তাহলে এই তলের সাথে জি ভাইয়া। এম টু কোন দিকে কাজ, এমজি তো নিচের দিকে কাজ করবে, খাড়া নিচের দিকে, বাট প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করে বলো তো? তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, তলের সাথে 90 ডিগ্রি, এই কোণটা কত? 90 ডিগ্রি। তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মোবাইলটারে একটু একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরায় নাও, তাহলে বুঝতে পারবা যে এইটা কেন এই দিকে গেল, মানে প্রতিক্রিয়া বলটা। বুঝতে পারছো? জি ভাইয়া। জি ও, ভাইয়া। যারা বুঝবা না মোবাইল ঘুরাই নিবা। ওকে, এইবার ঠিক আছে, তাহলে বলো টান বল কোন দিকে কাজ করবে? অবশ্যই বিপরীত দিকে, ওজনের বিপরীত দিকে, বিপরীত দিকে। এই যে টান বল। এইবার প্রথমত দেখতে পাচ্ছ সরণ কোন দিকে হচ্ছে, দেখো M2 বড়, তাহলে M2 নিচের দিকে যাবে না? ধরো কিন্তু ভাইয়া M1 এর ক্ষেত্রে টান বল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কেন হয়েছে? তলের সাথে 90 ডিগ্রি, এই কোণটা কত? এই কোণটা কত বলেন তো আমাকে? এই কোণটা কত বলেন তো? 90 ডিগ্রি। ওই তো, এই জন্যই, বুঝছেন, এই জন্য। এখন আপনি কি যদি এইটারে এই কোণে দিতেন, আর যদি এখানে না দিয়ে এই কোণে দিতেন, তাহলে কি এইটা 90 ডিগ্রি হতো? কিন্তু শর্ত তো আমাদের আর যেখানেই বসাবো না কেন আমার তলের সাথে 90 ডিগ্রি হবে। এইটা তল না, এই তল, এই সমতলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হতে হবে, বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। তাহলে এইটা নিচের দিকে যাচ্ছে, পড়ে যাচ্ছে, জান্নাতাপুরে বাঁচানো গেল না রে। 500 কেজি ওজন হয়ে গেছে আমাদের জান্নাতাপুর, আর এবার সে এ তো 50 কেজি ওজন। ওকে, তাহলে একে টানতে পারবে, ও তো এ তো পড়বেই, এটার নিয়েও পড়বে, ঠিক আছে। ওকে, তাহলে নিচের দিকে যাচ্ছে, এখন নিচের দিকে গেলে টান বল কোন দিকে যাবে? তার বিপরীত দিকে, উপরের দিকে গেল। তাহলে বলো এবার ত্বরণ কোন দিকে এই ক্ষেত্রে, বলো? M2 এর ক্ষেত্রে সরণ যেহেতু নিচের দিকে হচ্ছে, তখন এস ত্বরণ যেদিকে নিচের যাবে দিকে। অবশ্যই ত্বরণও সেই দিকেই যাবে, তাহলে নিচের দিকে গেল, এই যে নিচের দিকে। আর এটার ক্ষেত্রে আমরা বিবেচনা করব না, যদি আমরা বিবেচনা করিও তাই এই দিকে যাবে, ঠিক আছে। বিবেচনা করার দরকার মানে করলেও আমাদেরকে তো মানে একই কথা, এও যা মান এও তা মান, কারণ একটা দড়িতে বান্ধা, বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, ঠিক আছে। এইবার আর এখানে তো বুঝতে পারছেন যে এইটা হচ্ছে হচ্ছে ওজন, এই বস্তুটার ওজন, এই বস্তুটার ওজন নিচের দিকে কাজ করতেছে, আর তার প্রতিক্রিয়া বল হচ্ছে এইটা। আর টান খাচ্ছে কোন দিকে? টান হচ্ছে অবশ্যই এইদিকে খাচ্ছে। এখন আপনি বলবেন ভাইয়া অবশ্যই টান বল তো আপনার ওজনের বিপরীতে কাজ করে, তাহলে উপরের দিকে হবে। এই আমি কি দড়ি বাঁধেছি উপরের দিকে? না ভাইয়া। দড়ি যেদিকে যাচ্ছে টান তো সেই দিকেই খাবে, তাই না? দেখো জি বলো, ভাইয়া। দড়ি আমি হাত দিয়ে ধরে রাখছি, এই তুমি হাত দিয়ে টানতিছো, তোমার মাথায় ব্যথা লাগবে নাকি হাতে ব্যথা লাগবে বলো তো? হাতে ব্যথা লাগবে। ওই তো, এইভাবে মনে রাখবা। ওকে, তাহলে টোটাল চিত্রটা বুঝতে ভাইয়া পারছেন? M2 এর ক্ষেত্রে এই তীর চিহ্নটা আপনি উপরের দিকে দিচ্ছেন কেন? কোনটা? ওই তো ওই যে M2 বস্তুর ক্ষেত্রে এই যে তীরটা, এটা? তীর জন্য। হ্যাঁ। হ্যাঁ, তো উপরের দিকে তো যাবে, ওজনের বিপরীতে না? হ্যাঁ, এ কারণে। হুম, অবশ্যই। ওকে, দেখেন, তাহলে এবার আমরা আসি, আমরা জানি কার্যকরী বল এফ, ভর ইন্টু ত্বরণ, সেম টু সেম জিনিস। আমি সব সময় দেখো আমার একটা মানে টেকনিক আছে, আমি প্রত্যেকটা জিনিস না একই টাইপে রাখার চেষ্টা করি। দেখছো আগে যেটা শিখে আসলা, এই সেম টু সেম 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 জিনিস না প্রত্যেকটা লাইন। আমি চাইলে কিন্তু জি পারতাম, ভাইয়া। আমি চাইলে পারতাম শর্টে দিয়ে দিতে, কিন্তু না, আমি প্রত্যেকটা জিনিস মানে তোমার ওই যখন তোমরা কেসগুলো পড়ো তখন তোমাদের মানে মনে রাখতে সুবিধা হয় না যে এই কেসের সাথে ওই কেসের পার্থক্যটা কি, শুধু এই জায়গায় পার্থক্য, কথাগুলো এই জায়গায় চেঞ্জ, তাছাড়া কিচ্ছু না।
ওকে, ঠিক আছে। M2 ভরের জন্য এখানে আগের মতোই M2 বড়, তাহলে M2 ভরের জন্য কি হবে বলো? নিচে একটা এইটা এইটা, এই একটা ও হচ্ছে বল নিচের দিকে কাজ করছে, এই একটা উপর দিকে কাজ করছে, তাহলে এর লব্ধি বল কি হবে? মানে এফ এর মান, এই যে কার্যকরী বল এইটা, তো এই যে এইটা যে ভর ইন্টু ত্বরণ, এই যে ভর ইন্টু ত্বরণ। ওকে, M2 জন্য নির্ণয় করতেছি, এই জন্য M2 ইন্টু এ দিলাম। এইবার কার থেকে কারে মাইনাস করব বলো? M2G মাইনাস টি। অবশ্যই, কারণ কি M2G ওজন বেশি, ওই যে 500 বললাম, 500 কেজি, অবশ্যই জান্নাতাপুর ওজন বেশি, এই জন্য গেল। তাহলে এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ M1 এর ভরের জন্য। এখন M1 এর ভরের জন্য কেন T সমান সমান M1 A লিখলাম বলো তো? কার মাথায় খেলে দেখি বলো? ভাইয়া একবার বললে বুঝি নাই। ভাইয়া এম বস্তুটা তো নিচে পড়ে যাবে, এই কারণে মেবি। না না না, কেন আমি M1 ভরের জন্য এখানে যেমন হচ্ছে এইটা থেকে এইটা মাইনাস করছিলাম, এখানে মাইনাস প্লাস করলাম না, জাস্ট T ইকুয়াল টু M1 A লিখলাম কেন? কারণটা বলি। কারণটা হচ্ছে যখন তুমি মাটিতে দাঁড়ায় থাকো তখন তোমার উপর কোনো জি কাজ করে কি? এক্স অক্ষে কখনোই জি কাজ করে না। না ভাইয়া। এক্স অক্ষে অবশ্যই জি জিরো। ওকে, এক্স অক্ষে জি জিরো, সেই ভেক্টরে শিখে আসছিলাম আমরা। এ তো একটা যুক্তি গেল। তারপরেও একটা যুক্তি কি, যে তোমার এই প্রতিক্রিয়া বল আর এইটা পরস্পর সমান না, আর ইকুয়াল টু এমজি। জি ভাইয়া। তাহলে জি একজন ভাইয়া। আর একজনের সাথে কাটাকাটি হয়ে যাবে। এখন আপনি বলবেন যে ভাইয়া তাহলে এইগুলো কি দোষ করলো? তা এ এমজির সাথে তো টি সম্পর্ক, এখানে এমজির সাথে তো আর সম্পর্ক না, তাই না? বিষয়টা বোঝেন কিন্তু, আর এর সাথে এমজির সম্পর্ক, এখানে দুইটাই একে অন্যকে কি করবে? প্রশমিত করবে, আর ইকুয়াল টু এমজি। বাট এখানে কি আর ইকুয়াল টু এমজি হচ্ছে? বলেন, না ভাইয়া। কখনোই হচ্ছে না। না এই জন্য ভাইয়া। আমরা M2 ভরের জন্য এমজিটা থেকে মানে প্লাস মাইনাস করেছি। বাট এখানে এইটা এইটাকে প্রশমিত করে দেবে, মানে এ একে কেটে দেবে, দুইজন দুইজনকে কাটে করবে, বুঝছো? এই জন্য এইটারে কাটা দিব, এইটারেও কাটা দিব, এই দুইটাই নাই। তাহলে কে পড়ে আছে একমাত্র? টান খাচ্ছে কে? টান বল। তাহলে টান বল সমান সমান এইটা, বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তুমি যদি এইটা না বুঝতে চাও, সাপোজ, না তাও বুঝতে হবে না, বেশি বেশি প্যারা নেওয়ার দরকার নেই, বেশি প্যারা নেওয়ার দরকার নেই। ওকে, বেশি প্যারা নেওয়ার দরকার নেই, বেশি প্যারা নিয়ে আবার হচ্ছে তোমার সমস্যা হয়ে যাবে। প্রথমটাই সহজ ছিল, সমতলে দাঁড়ায় আছি, জি কাজ করতেছে না। ঠিক আছে, আমি আরো বুঝাই। সাপোজ তুমি এই সূত্রটারে আর এক রকমও লিখতে পারো। কি লিখতে পারো জানো? টি মাইনাস M1 জি ইকুয়াল টু M1 A, এটা লেখা যায়। এইবার ওইটা জিরো হয়ে যাবে হ্যাঁ মানটা। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা বোঝাচ্ছি যে জিরো হয়ে যাবে। এইটা সমান সমান আমরা জানি যে আর ইকুয়াল টু এম জি, মানে আর ইকুয়াল টু এম জি, তাই না? তাহলে এইবার তুমি লিখতে পারো না আর ইকুয়াল টু যদি এম জি হয়, তাহলে এবার আর মাইনাস এম জি ইকুয়াল টু জিরো, এটা লেখা যায়। মানে এই এম জিরে বাম পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এইটার টোটালটার মান জিরো হয়ে যাচ্ছে না? এটা জিরো, সেই জিরো জি যদি তুমি ভাইয়া। এখানে বসাও, তাহলে টি মাইনাস জিরো ইকুয়াল টু এম ওয়ান এ। তাহলে একই কথা না? তাহলে এটা দেওয়ার কোনো মানে আছে? সেজন্য আমি দিই নাই একবারে। কথা হচ্ছে ক্লিয়ার? কথা ক্লিয়ার? জি ভাইয়া। সবাই বুঝতে পারছো? ওকে, তাহলে এবার ভাইয়া কয়বার বলেন? ওকে, দেখো ভালো করে বোঝো, আমার একটু ঝামেলা হচ্ছে। ভালো করে বোঝো। আমরা গত মানে কেস ওয়ানে কি শিখে আসছিলাম? মানে এই M1 এর জন্য, এম ওয়ান M1 এর জন্য শিখে আসছিলাম M1, সরি, টি মাইনাস, দাঁড়াও আমি মুছে নিই। দেখো, কেস ওয়ানে শিখে আসছিলাম যে M1 এর জন্য টি থেকে মাইনাস করছিলাম, কারণ যেহেতু এই দিকে যাবে, এই দিকে যাচ্ছে, সুতরাং অবশ্যই এর দিকটা এই দিকে। এই জন্য হচ্ছে বড় কোনটা? বড় অবশ্যই টিটা, টির টান বলটা বেশি, বুঝছো? গেল। এবার টি জি ভাইয়া। টি কাজ করতেছে, তাহলে টি থেকে মাইনাস করব। তাহলে টি থেকে কি মাইনাস করব? অবশ্যই এম জিটা মাইনাস করব। গেল M1 জি, ওকে, ইকুয়াল টু এম এ M1 A,
ঠিক আছে, করলাম। এইবার এইবার যদি তুমি এইটা করো তাহলে দেখো এবার এইটার মান কত বলো তো, এমজির মান কি বলো তো, এই এমজির মান কত, আর না, কারণ আমরা জানি আর ইকুয়াল টু এমজি। এখন তুমি এইটার পরিবর্তে এইটা লিখতে পারো যে আর এইটারে বাম পাশে নিয়ে চলে আসো এমজি রে, তাহলে এমজি ইকুয়াল টু 0। তাহলে এই 0 যদি তুমি এখানে বসাও তাহলে কি আসবে বলো তো, টি মাইনাস এই জায়গায় বসাবো এবার 0 মাইনাস 0 ইকুয়াল টু m1a। তাহলে কি আসতেছে লাস্টে, টি ইকুয়াল টু m1a। এই টি ইকুয়াল টু m1a এখানে লেখা আছে, সেইটাই। এক কথায় শর্টকাটে মনে রাখবা যে এইটারে কেটে দেবে। কথা ক্লিয়ার? তাহলে পড়ে থাকবে কে, এইটা, সেই জন্য আমি এইটা দিছি। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এবার দেখো দুইটা সমীকরণ যোগ করে দিই, এটা আর এটা সেম টু সেম কেস ওয়ানের মতো। দুইটা সমীকরণ যোগ করে দেখো যে যদি আমি এখানে বসাই প্লাস করো তাহলে এইটি কেটে যায়, তাহলে পড়ে থাকে কে, m2g। এ দেখো m2g ইকুয়াল টু এই দুইটা যোগ করে দাও, হয়ে গেল। এই যে এবার এ কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকতেছে কে, m2 প্লাস m1 এটা। এইবার তুমি এ বেরো করবা, কি করবা বলো তো, এ। তাহলে এখান থেকে এ বেরো করবা, এইটা রেখে দিলাম, আর এই অংশটা এর তলে যে গুণ হয়ে যাবে, মানে ভাগ হয়ে যাবে, এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হয়ে যাবে। তাহলে এই যে লাস্টে এ ইকুয়াল টু এত, এ 1 নম্বর সমীকরণে বসায় দাও, এই আসবে না, হয়ে গেল। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে আজকে আমরা জি ভাইয়া। বেশি ক্লাসটা লং করবো না, আজকে পর্যন্তই। আমরা হচ্ছে 3টা আমি করাতে চাইছিলাম, বাট 3টা করাবো না, ঠিক আছে? যেহেতু নতুন টপিক, আমি চাচ্ছি যে একদম ক্রিস্টাল ক্লিয়ার হোক। ভাইয়া কয়টা কেস আছে? 6টা 6টা। সামনের দিন তাহলে আপনাকে 4টা দিয়ে দেবো আমি, বুঝছেন? আচ্ছা ভাইয়া। ওকে, না আমি পড়াতে পারতাম, কিন্তু বেশি পড়াইলে আবার দেখা গেলো যে নতুন টপিক তো অনেকের কাছে আবার হচ্ছে আনকমন লাগতে পারে। এই জন্য আমি নতুন টপিকে প্রথম পড়া অল্প, তুমি এই যে আজকে চিত্র বুঝলা, ওকে, প্রত্যেকটা চিত্র এরকম হবে, তাহলে সামনের দিন 4টা কেস পড়া কোনো ব্যাপার না। ওই যে আপনার ওই যে ইসে লিফটের মতো, তারপরে হচ্ছে ওই যে হেলানো হেলানো তলের মতো, বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।